আমরা আজকে থেকে ইউনিট 1 শুরু করছি। তো ইউনিট 1-এ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। তো এবারে ইলেকট্রোস্ট্যাটিক্স কি? ইলেকট্রোস্ট্যাটিক্স, যার বাংলা বলতে পারি স্থির তড়িৎ বিজ্ঞান। তো এটা বলতে আমরা কি বুঝবো? ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে আমরা তড়িৎ আধানের বিভিন্ন ধর্মাবলী সম্বন্ধে আলোচনা করব, কিন্তু আধানগুলো সর্বদা স্থির অবস্থায় থাকবে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স মানে সহজে এটা মনে রাখলেই হলো যে চার্জেস আর এট রেস্ট, যেখানে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ স্থির অবস্থায় থাকবে, সেই বিজ্ঞানটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের ইলেকট্রোস্ট্যাটিক্স। আর এর একই রকম একটা পদার্থবিজ্ঞানের আরেকটা শাখা আমরা পড়বো পরবর্তী ইউনিটে, যেটা হচ্ছে ইলেকট্রোডিনামিক্স। ইলেকট্রোডিনামিক্স হচ্ছে যেখানে চার্জেস আর ইন মোশন, যেখানে তড়িৎ আধান গতিশীল অবস্থায় থাকবে। ইলেকট্রোডিনামিক্সেও কিন্তু আমরা তড়িৎ আধানের বিভিন্ন ধর্মাবলী সম্বন্ধেই পড়বো, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ইলেকট্রোডিনামিক্স এই পদার্থবিজ্ঞানের দুটো শাখাতেই আমরা কি সম্বন্ধে আলোচনা করব না, তড়িৎ আধানের বিভিন্ন ধর্মাবলী সম্বন্ধে আলোচনা করব। শুধু ডিফারেন্স কি, ইলেকট্রোস্ট্যাটিক্সে আধানগুলো স্থির অবস্থায় থাকবে, রেস্টে থাকবে, আর ইলেকট্রোডিনামিক্সে আধানগুলো গতিশীল অবস্থায় থাকবে বা মোশনে থাকবে। কিন্তু দুটোতেই আমাদের আলোচনার বিষয় কিন্তু তড়িৎ আধান। এবার ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আমরা কি কি পড়বো সেটা এক নজরে দেখে নিই। আমরা কুলম্বের সূত্র পড়বো, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, গাউসের উপপাদ্য বা গস থিওরেম, এবং লাস্টে ধারক ও ধারকত্ব বা ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিটেন্স। এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের অন্তর্ভুক্ত। আর ইলেকট্রোডিনামিক্সের অন্তর্ভুক্ত কি? ইলেকট্রোডিনামিক্সের মধ্যে আমরা কি পড়বো? কারেন্ট, ইলেকট্রিসিটি বা ওহমের তড়িৎ প্রবাহ মাত্রা, ওহমস ল, সেখান থেকে আমরা রোধের ধারণা পড়বো, কিরচফস ল সার্কিট সম্বন্ধিত। এরপর আমরা তড়িৎ চুম্বকত্ব পড়বো, পদার্থের চুম্বক ধর্ম, তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আর পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোডিনামিক্সের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রোডিনামিক্স এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের 50% বা টোটাল যে নাম্বার বা টোটাল যে সিলেবাস তার 50%। এবার এই দুটোকে একসঙ্গে কি বলা হয়? অর্থাৎ যদি আমি ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রোডিনামিক্স এই দুটোতে যেহেতু আমি আধান সম্পর্কিত আলোচনা করছি, তো এই দুটোকে একসঙ্গে কি বলা হয়? ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রোডিনামিক্স এই দুটোকে একসঙ্গে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব। ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব, অর্থাৎ আমরা বলতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্বের দুটো ভাগ, ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রোডিনামিক্স। তো এগুলো আমরা যত আমাদের পড়া এগোবে তত আমরা এই টার্মগুলোর সঙ্গে আরো বেশি করে পরিচিত হব। এবার আমাদের আজকের যে পড়ার মূল বিষয় ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান কি। তো প্রথমে যদি তার সংজ্ঞা বলতে হয় তাহলে এরকম বলবো আমরা, তড়িৎ আধান হলো যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তুকে তড়িৎ চুম্বক ক্ষেত্রে রাখলে বস্তুটি একটি বল অনুভব করে, সেই ভৌত ধর্মকে তড়িৎ আধান বলে। তো তড়িৎ চুম্বক ক্ষেত্র মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ যেখানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয় উপস্থিত থাকবে। বা যদি কোনো তড়িৎ আধানকে আলাদা করে তড়িৎ ক্ষেত্রেও রাখা হয় বা আলাদা করে চুম্বক ক্ষেত্রেও রাখা হয়, তাহলেও কিন্তু তারপর একটা বল অনুভূত হবে। যে ধর্মের জন্য সেই বলটা অনুভূত হবে সেটাকে আমরা বলতে পারি তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ বা শুধু আধান। তো এখানে মনে রাখতে হবে, যেমন পদার্থের ভর একটা মৌলিক ধর্ম, তেমনি ভাবে এই তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জও কিন্তু যে কোনো পদার্থের একটা মৌলিক ধর্ম। এবার এখান থেকে আরেকটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে তড়িৎ আধান দুরকম হতে পারে, সেটা আমরা দেখলাম, স্থির হতে পারে বা গতিশীল হতে পারে। ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা স্থির সম্বন্ধে পড়বো, আর ইলেকট্রোডিনামিক্স আমরা গতিশীল সম্বন্ধে পড়বো আধানগুলো। এবার যদি তড়িৎ আধান শুধুমাত্র স্থির থাকে তাহলে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে বা শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। আর তড়িৎ ক্ষেত্র গতিশীল থাকতে পারে দুই রকম ভাবে, একটা হচ্ছে এটা সমত্বরণে গতিশীল থাকতে পারে বা ত্বরণ শূন্য অবস্থায় সমত্বরণে গতিশীল, আর একটা বলতে পারি আমরা অসমত্বরণে গতিশীল, অর্থাৎ ত্বরণটা নট ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে কি হবে? যদি সমত্বরণে গতিশীল থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র এই দুই রকম ক্ষেত্রে উপস্থিত থাকবে। কিন্তু যদি অসমত্বরণে গতিশীল থাকে তাহলে কি হবে? তাহলে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র তো থাকবেই, তার পাশাপাশি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একটা নতুন ধর্ম দেখা যাবে বা একটা নতুন প্রপার্টি দেখা যাবে। আবার বলছি, তড়িৎ আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র উপস্থিত থাকবে বা দেখা যাবে,
আর যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সেটা দুরকম হতে পারে, একটা সমত্বরণে a = 0 নাও বলতে পারি, একটা অসমত্বরণে। তো যদি সমত্বরণে গতিশীল থাকলে কি হবে, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দুই ধরনের ক্ষেত্র উপস্থিত থাকবে। আর যদি অসমত্বরণে গতিশীল থাকে কোনো আধান, তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তো থাকবেই, এর সঙ্গে প্লাস কি হবে, একটা নতুন প্রপার্টি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উপস্থিত থাকবে। এবার এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো আমরা যত পড়বো আমাদের পরবর্তী কনসেপ্টগুলো তত আমাদের মাথায় আসবে। তো এখনকার জন্য এটুকুটা মনে রাখতে পারো, এখান থেকে কোনো এমসিকিউ বা কোনো শর্ট কোয়েশ্চেন দিলেও দিতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার আমাদের কথা হচ্ছে যে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান যে পড়লাম সংজ্ঞাটা, তো ইলেকট্রিক চার্জ সম্বন্ধে কনসেপ্ট কিভাবে আসলো, আমরা কি শুধুমাত্র সংজ্ঞাটা পড়ে রেখে দেবো যে ইলেকট্রিক চার্জ বই লেখা আছে বলে, এটা না। আমরা এবার দেখবো যে ইলেকট্রিক চার্জ বা আধানের কনসেপ্টটা কিভাবে আসলো, কিভাবে বিজ্ঞানী কুলম্ব এই আধানের বা তড়িৎ আধানের কনসেপ্টটা তার মাথায় আসলো, বা তিনি কিভাবে কনসেপ্টটা প্রতিষ্ঠা করলেন, সেটা আমরা দেখব। তো সেটা দেখার আগে আমরা প্রথমে আরেকটা বেসিক জিনিস পড়ে নিই, যেটা হয়তো তোমরা সকলেই আগে থেকেই জানো, তাও আরেকবার ঝালিয়ে নেওয়া দরকার, কারণ আমাদের এখানটায় নিউমেরিক্যাল করার সময় এই জিনিসগুলো লাগবে। তো যে কোনো পদার্থ কি দিয়ে তৈরি, অণু দিয়ে। অণুকে ভাঙলে আমরা পাবো পরমাণু। পরমাণু মূলত তিনটা মূল কণা দিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন, পি ফর প্রোটন, আর নিউট্রন, এই তিনটি মূল কণা দিয়ে গঠিত। এবার এই তিনটির আমাকে আধান আর চার্জ এই দুটো একটু মনে রাখতে হবে। ইলেকট্রনের আধান কত, কিউ দিয়ে লিখলাম, আর আধানের সিম্বল কিন্তু কিউ, বড় হতে পারে ছোট হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে স্মল কিউ ইউজ করা হয়। তো কিউ মানে হচ্ছে ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের ভর কত, অর্থাৎ কিউএম মানে মাস অফ ইলেকট্রন কত, 9.1 × 10⁻31 কেজি। এবার প্রোটন, প্রোটনের আধান কত, প্রোটনের আধানের পরিমাণ কিন্তু সমান 1.6 × 10⁻⁻19 কুলম্ব, কিন্তু ইলেকট্রনের যদি মাইনাস বলি তাহলে প্রোটনের প্লাস, এটাই শুধু তফাৎ, সাংখ্যমানটা সমান। এবার প্রোটনের মাস কত, মাস অফ প্রোটন এভাবে লিখি, এটা এখানে মাস অফ ইলেকট্রন এমই, আর মাস অফ প্রোটন বা প্রোটনের ভর কত, 1.6725 × 10⁻⁻19 কুলম্ব, বা সম্পূর্ণ না হলে 1.67 মনে রাখো, তাহলে চলে যাবে। এবার নিউট্রন, নিউটনের আধান কত, আমরা জানি যে নিউটনের আধান 0, কোনো আধান নেই। আর নিউটনের ভর কত বা মাস অফ নিউটন কত, প্রোটনের থেকে একটু বেশি, 1.675 × 10⁻, সরি এটা কুলম্ব না, -27 কেজি, এটাও -27 কেজি। এটা হচ্ছে প্রোটনের ভর 1.6725 × 10⁻⁻27 কেজি, আর নিউটনের ভর হচ্ছে 1.675 × 10⁻⁻27 কেজি। তো প্রোটন আর নিউটনের ভরটা আমরা বলতে পারি প্রায় সমান, প্রোটন আর নিউটনের ভরটা প্রায় সমান, কিন্তু ভারী সব থেকে নিউট্রন। আর আরেকটা জিনিস যেটা তোমরা আগে থেকেই জানতে, যে একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের থেকে প্রায় 1836 গুণ, বা কোনো কোনো ক্ষেত্রে 1837 গুণ ভারী। একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের থেকে মোটামুটি 1836 গুণ ভারী। তো এই তথ্যগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা যখন নিউমেরিক্যাল করব তখন আমাদের কোনো কোনো ক্ষেত্রে এই মানগুলো আমাদের দেওয়া নাও থাকতে পারে, যেহেতু আমরা অলরেডি নিচু ক্লাসে এগুলো পড়ে এসেছি। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যখনই আমরা তড়িৎ আধান বলবো, এবার দেখলাম যে আধানগ্রস্ত কণা কি কি হতে পারে, আধানগ্রস্ত কণা ইলেকট্রনও হতে পারে, প্রোটনও হতে পারে, নিউটনের কোনো আধান নেই। এবার যখন আমরা তড়িৎ আধান বলছি তার মানে আমরা কোনটা বুঝবো, ইলেকট্রন বুঝবো না প্রোটন বুঝবো। তো এটা আজকে থেকে একদম মাথায় ঢুকিয়ে নাও, যখনই তড়িৎ আধানের কথা বলা হবে তখন আমরা কিন্তু শুধুমাত্র ইলেকট্রনকেই বলবো, প্রোটনকে কিন্তু বলবো না। আবার বলছি, যখনই তড়িৎ আধান আমরা বলবো ওয়ার্ডটা, তার মানে আমরা বুঝবো যে ইলেকট্রন সম্বন্ধে আমরা বুঝবো, বা আমরা ইলেকট্রনকে বোঝাবো। এবার প্রশ্ন হচ্ছে কেন, প্রোটনকে আমরা কেন বাদ দিলাম? তো তার উত্তর হচ্ছে, তোমরা জানো যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর প্রোটনকে ঘিরে কি হয়, ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তার চারপাশে। প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে আর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে বা প্রোটনের চারদিকে ঘুরতে থাকে। এবার যেহেতু প্রোটনের ভর খুবই বেশি, কার তুলনায়, ইলেকট্রনের তুলনায় কত গুণ বেশি, প্রায় 1836 গুণ বেশি।
একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ বেশি। সেই জন্য কোনো প্রোটন কিন্তু কখনো বা প্রোটন সাধারণভাবে কিন্তু মুভ করতে পারে না, বা প্রোটন কিন্তু গতিশীল নয়। কিন্তু ইলেকট্রন যেহেতু অনেক গুণ হালকা, সেই জন্য ইলেকট্রনকে আমরা সামান্য যদি শক্তি দিই, সেটা তড়িৎ শক্তি হতে পারে, অন্য কোনো ফর্মে শক্তি হতে পারে, অর্থাৎ অল্প শক্তির বিনিময়ে কিন্তু ইলেকট্রনগুলো খুব তাড়াতাড়ি মুভ করতে পারে। কারণ ইলেকট্রনের নেচারই হচ্ছে মুভিং, বা ইলেকট্রনগুলো সবসময় নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেই থাকে। তো যদি ইলেকট্রনকে আমরা অল্প পরিমাণে শক্তি সরবরাহ করি, তাহলে কিন্তু ইলেকট্রনগুলো এক বস্তু থেকে অন্য বস্তুতে বা এক বডি থেকে অন্য বডিতে মুভ করতে পারবে, খুব ফ্রিলি মুভ করতে পারবে। কিন্তু প্রোটন যেহেতু নিউক্লিয় বলের দ্বারা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ হয়ে আছে, আর প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় অনেক গুণ বেশি, সেই জন্য প্রোটনকে মুভ করানোর জন্য কিন্তু আমাদের অনেক অনেক গুণ বেশি শক্তি লাগে। তো সেই জন্য আমরা যখনই তড়িৎ আধান কথাটা বলবো, আমাদের মাথায় আসবে ইলেকট্রন। এটা আজকে থেকে একদম মাথার মধ্যে বসিয়ে নাও। ইলেকট্রন মানেই হচ্ছে তড়িৎ আধান। প্রোটন কিন্তু আমরা তড়িৎ আধান বলতে ইলেকট্রনকেই ধরে নিই। এবার আমরা দেখব যে কুলম্ব কিভাবে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জের কনসেপ্ট নিয়ে এসেছিল, বা কুলম্বের যে হচ্ছে আবিষ্কার তড়িৎ আধান, সেটা কুলম্ব কিভাবে নিয়ে এসেছিল। তো তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ক্লাস 11-এ আমরা যে নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছি, সেখান থেকে আমরা জানি যে যদি দুটো বস্তু থাকে m1 এবং m2, এবং এদের যদি মধ্যবর্তী দূরত্ব r হয়, তাহলে এদের মধ্যে কি বল কাজ করবে, যে মহাকর্ষ বল কাজ করবে, Fg বলতে পারি, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কার সঙ্গে সমান হবে, ক্যাপিটাল G m1 m2 বাই r², এর সঙ্গে সমান হবে। এবার এখানে ক্যাপিটাল জিটা কি তোমরা জানো, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এবার এই যে ফর্মুলা, এটা কিন্তু কুলম্ব জানতেন। কুলম্ব কি করলেন, এই ফর্মুলার উপর বেস করে তার বিখ্যাত টরশন তুলা যন্ত্র, কুলম্বের বিখ্যাত টরশন তুলা যন্ত্রের সাহায্যে কুলম্ব কি করলেন, এক্সপেরিমেন্ট করলেন বা পরীক্ষা করলেন। তো এই পরীক্ষার বেস কি ছিল, নিউটনের মহাকর্ষ সূত্র। তো কুলম্ব ভাবলেন যে যদি যে কোনো পদার্থের মধ্যে মহাকর্ষ বল কাজ করতে পারে, তাহলে পদার্থের যে ক্ষুদ্র কণাগুলো, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের মধ্যেও নিশ্চয়ই এই মহাকর্ষ বল বা আকর্ষণ বল কাজ করবে। তো তারপর বেস করেই কুলম্ব যে টরশন তুলা যন্ত্র বানিয়েছিল বিশেষ, তার সাহায্যে পরীক্ষাগুলো করেছিল। তো সেই পরীক্ষাতে কি করলো, প্রথম যে পরীক্ষা বা প্রথম ধাপের পরীক্ষাতে কি করলো, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিল। একটা ইলেকট্রন থেকে একটা নিউট্রনকে r দূরত্বে রাখলো, সেকেন্ড প্রোটন থেকে নিউট্রনকে r দূরত্বে রাখলো, থার্ড নিউট্রন থেকে নিউট্রনকে r দূরত্বে রাখলো। অর্থাৎ প্রথম যে পরীক্ষা, সেটাতে কি করলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিল এবং এদের সঙ্গে তিনটে নিউট্রনের আলাদা আলাদা করে আকর্ষণ বা হচ্ছে করলো, বা বলতে পারি যে ইলেকট্রন থেকে ইলেকট্রনের সঙ্গে r দূরত্বে নিউট্রন রাখা হলো, বা প্রোটন থেকে r দূরত্বে একটা নিউট্রন রাখা হলো, আর নিউট্রন থেকে r দূরত্বে আরেকটা নিউট্রন রাখা হলো। এবার কুলম্ব দেখলেন যে এই পরীক্ষার যে ফলাফল, সেখান থেকে দেখলেন, এখান থেকে তিনি যেটা পেলেন, অর্থাৎ তিনি যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা পেলেন, এদের তিনটারই ক্ষেত্রে আলাদা আলাদা করে, সেটা কার সঙ্গে সমান হলো, সেটা নিউটনের যে মহাকর্ষ সূত্রের যে পরীক্ষালব্ধ মানটা, তার সঙ্গে সমান হলো। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে আলাদা আলাদা করে যদি আমরা আকর্ষণ বলটা বের করার পর কুলম্ব যে মানটা পেলেন, সেটা কার সঙ্গে সমান হলো, সেটা নিউটনের যে মহাকর্ষ সূত্রের যে পরীক্ষালব্ধ মান, তার সঙ্গে সমান হলো। ঠিক আছে, এবার কি করলো, এবার সেকেন্ড সেট এক্সপেরিমেন্টে কুলম্ব কি করলেন, দুটো ইলেকট্রনকে r দূরত্বে রাখলেন, আর দুটো প্রোটনকে r দূরত্বে রাখলেন। সেকেন্ড সেট এক্সপেরিমেন্টে কি করলেন, দুটো প্রোটনকে r দূরত্বে রাখলেন এবং দুটো ইলেকট্রনকেও r দূরত্বে রাখলেন। এবার এখানে তিনি যে পরীক্ষালব্ধ মানটা পেলেন, এই দুটো এদের মধ্যে যে আকর্ষণ বা ওদের মধ্যে যে বিকর্ষণ বলটা পেলেন, তার মানটা দেখা গেল নিউটনের যে পরীক্ষালব্ধ ফল বা Fg, তার ভ্যালু থেকে বেশি হলো। এটা তিনি টরশন তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করেছিলেন। এবার কুলম্ব কি করলেন, আর একটা
থার্ড এক্সপেরিমেন্ট করলেন। কুলম্বের যে থার্ড এক্সপেরিমেন্ট সেটা এরকম ছিল, তিনি একটা ইলেকট্রন আর একটা প্রোটন এদেরকে আর দূরত্বে রাখলেন। এবার তিনি যে পরীক্ষালব্ধ মান পেলেন তার মানটাও তিনি দেখলেন যে যেটা হওয়া উচিত অ্যাকচুয়াল মান mg বা মহাকর্ষ বলের মান তার থেকে বেশি হলো। আবার বলছি, কুলম্ব কি করলো, তার বিখ্যাত টরশন তুলনান্ত্রের সাহায্যে এই ইলেকট্রন, প্রোটন বা নিউটনের হচ্ছে যে আকর্ষণ বল সেটা পরিমাপ করার ব্যবস্থা করেছিলেন। তো প্রথম ধাপে কি করলো, ইলেকট্রনের সঙ্গে নিউট্রন, প্রোটনের সঙ্গে নিউট্রন আর দুটো নিউটনের মধ্যে আর দূরত্ব রেখে যে পরীক্ষামূলক মানটা বের করলো সেটা দেখলো যে মহাকর্ষ সূত্রের যে ভ্যালু তার সঙ্গে সমান হচ্ছে। সেকেন্ড সেট এক্সপেরিমেন্টে কি করলো, দুটো ইলেকট্রনকে এবং দুটো প্রোটনকে আর দূরত্বে রেখে এক্সপেরিমেন্ট ভ্যালু বের করলো, সেটা দেখলো মহাকর্ষ সূত্রের যে এক্সপেরিমেন্ট ভ্যালু তার থেকে বেশি হচ্ছে। আর 3 নম্বর পরীক্ষাতে কি করলো, একটা ইলেকট্রন একটা প্রোটনকে আর দূরত্বে রেখে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে পরিমাপ করলো। সেই আকর্ষণ বলটা কি হলো, mg যে মান হওয়া উচিত তার থেকে বেশি হলো। তো এবার সেকেন্ড সেটে দেখো ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কি ধরনের বল কাজ করবে, বিকর্ষণ, অর্থাৎ এখানে বলটা বিকর্ষণ প্রকৃতির। আর থার্ড সেট এক্সপেরিমেন্টে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কি প্রকৃতির বল কাজ করবে, এটা আকর্ষণধর্মী বল কাজ করবে। এবার কুলম্ব যখন আরো ডিটেলস সেটাকে অ্যানালিসিস করলো তখন দেখলো সেকেন্ড সেটে যেটা ভ্যালু পেয়েছিল আর থার্ড সেটে যেটা ভ্যালু পেলো সেটা একদম সেম। সেকেন্ড আর থার্ড এক্সপেরিমেন্ট অর্থাৎ এই দুটো এক্সপেরিমেন্টে যে ভ্যালু পেলো সেই দুটো সেম। তো এবার এই পরীক্ষার পরে কুলম্ব কি করলো, আরো নানাভাবে বা নানা রকম কম্বিনেশন নিয়ে পরীক্ষা করলো। তো সেখান থেকে কুলম্ব একটা উত্তর খুঁজে বের করলো। সেই উত্তরটা হচ্ছে যে, বা ওটাকে আমি কনক্লুশনও বলতে পারি, যে সেই কনক্লুশনটা কি ছিল, সেই কনক্লুশনটা ছিল যে যেহেতু কুলম্ব দেখলো যে এই যে হচ্ছে মূল কণাগুলো ইলেকট্রনের মধ্যে, প্রোটনের মধ্যে বা ইলেকট্রন প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল, যাকে আমি এক্সপেরিমেন্টাল দিয়ে ডিনোট করেছি, তার মান যেহেতু mg বা মহাকর্ষ বলের থেকে বেশি হচ্ছে, তো সেখান থেকে কুলম্ব এই সিদ্ধান্তে আসলো যে পদার্থের মধ্যে তার মানে ভর তো থাকবেই, এছাড়া আরেকটা উপাদান ধর্ম বা আরেকটা কিছু বেসিক কোনো ভৌত ধর্ম বা কিছু বর্তমান আছে, সেই ভৌত ধর্মটাই হচ্ছে তড়িৎ আধান। আবার বলছি, যখন কুলম্ব দেখলেন যে এই এক্সপেরিমেন্টাল ভ্যালুটা অরিজিনাল যে ভ্যালু হওয়া উচিত mg তার থেকে বেশি আসলো, তখন কুলম্ব এই সিদ্ধান্তে আসলেন যে কোনো পদার্থের মধ্যে ভর তো থাকবেই, এছাড়া আরেকটা কোনো কিছু আছে যার জন্য এই আকর্ষণ বলটা বেশি হচ্ছিল। সেই আরেকটা কোনো কিছুই তিনি পরে ডিসকভার করলেন, ইলেকট্রিক চার্জ বা হচ্ছে আমাদের তড়িৎ আধান। তো সেই জন্য যে কোনো পদার্থের মধ্যে ভর থাকার পাশাপাশি তড়িৎ আধানও কিন্তু অবশ্যই থাকবে, কারণ দুটোই হচ্ছে পদার্থের একটা মৌলিক ধর্ম। তো এবার আশা করি যদি সংজ্ঞাটা বলি তাহলে আমরা বুঝতে পারবো যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তুকে তড়িৎ চুম্বক ক্ষেত্রে রাখলে বস্তুটি একটা বল অনুভব করবে, সেই ভৌত ধর্মই হচ্ছে তড়িৎ আধান। তার কারণ কেন বল অনুভব করবে, কারণ যেহেতু ইলেকট্রন আর প্রোটন যেহেতু আকর্ষণ বা বিকর্ষণ করে, তার জন্য হয় আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করবে কোথায় রাখলে, তড়িৎ ক্ষেত্রে বা চুম্বক ক্ষেত্রে, বা একসঙ্গে তড়িৎ চুম্বক ক্ষেত্রে রাখলে। এবার কার জন্য বল অনুভব করবে, তড়িৎ আধানের জন্য। এই ধর্মটাকে আমরা বলছি তড়িৎ আধান। আশা করি যে তড়িৎ আধানের কনসেপ্টটা